আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি তেলুগু মুভি। মুভিটির নাম কেয়ার অফ কাঞ্চারাপালাম। মুভিটির সম্পর্কে বলতে গেলে মুভির শুরুর দিকে আপনার হয়তো মনে হবে এই মুভিটা অন্য 8-10টা মুভির মতোই অ্যাভারেজ একটা মুভি, বাট মুভির শেষের দিকে এসে ও ভাই সাহেব পুরাই অস্থির। আপনি আইডিয়াও করবেন না যে মুভিটির শেষের দিকে পুরো মুভিটির কাহিনী এমন অস্থিরভাবে মোড় নেবে এবং মুভির গল্পটা এত সুন্দরভাবে শেষ হবে। তো হাই, আমি এস.আর. রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভিতে 5টি আলাদা স্টোরি দেখানো হয়েছে, বাট মুভির শেষে গিয়ে সবগুলো স্টোরি এক জায়গায় এসে কানেক্ট হয়ে যায়। তো মুভিটি যাতে আপনারা সহজে বুঝতে পারেন সেই জন্য সেই 5টি স্টোরিকে আলাদা আলাদা করে প্রথমেই পরিচয় করিয়ে দেই। একটা স্টোরি এই আঙ্কেলটির নাম রাজু। ইনার বয়স 49 বছর, বাট ইনি এখনো বিয়ে করেননি। আর হ্যাঁ, ইনি একটি সরকারি অফিসে দপ্তরির কাজ করেন। আর একটা স্টোরি এই পিচ্চিটির নাম সুন্দরাম, এ প্রাইমারিতে পড়ে। আর একটা স্টোরি এই লোকটির, ইনার নাম রামু। সংসার চালানোর জন্য ইনার একমাত্র পেশা হচ্ছে মাটি দিয়ে মূর্তি বানিয়ে তা বিক্রি করা। আর একটা স্টোরি এই ছেলেটির, এর নাম জোসেফ। পেশায় বলতে গেলে সে একটা গুন্ডা। আর সর্বশেষ স্টোরিটি হচ্ছে এই ছেলেটির, এর নাম গাড্ডাম। সে একটা মদের দোকানে কর্মচারীর কাজ করে। তো পরিচয় পর্ব শেষ, চলুন এবার মূল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখি রাজু ফিটফাট হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়েছে এবং যেতে যেতে মহল্লার মেয়েদের সাথে দুষ্টামি করতেছে। আসলে মহল্লার সবার সাথেই রাজুর এমন ভালো সম্পর্ক, বিশেষ করে মহল্লার ভাবিদের সাথে। তো রাজু তার অফিসে আসলে দেখে সবাই অনেক ফিটফাট হয়ে এসেছে এবং সবার ফেসে খুশি ঝলক মারতেছে। তখন রাজু এর কারণ জানতে চাইলে একজন বলে যে তাদের অফিসে রাধা নামের নতুন একটা মহিলা আজকেই জয়েন করেছেন। তো রাজু যেহেতু দপ্তরি, তাই সে এটা শুনে তাড়াহুড়ো করে ফুলের তোড়া কিনতে যায়। আর সিন কাট হয়। সিন চলে আসে সুন্দরামের কাছে। সুন্দরাম স্কুলে যাওয়ার জন্য বের হলে সুন্দরামের বাবা সুন্দরামকে 2 টাকা দেয় স্কুলে গিয়ে নাস্তা খাওয়ার জন্য। কিছু পথ আসার পর সুন্দরাম এভাবে লুকিয়ে কি যেন দেখতে লাগে এবং তার বন্ধু কোটিকে বলে মনে হচ্ছে ওরা চলে গেছে। তখন কোটি বলে, আরে না, মেয়েদের সাজগোজ করতে দুনিয়ার সময় লাগে। ও হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, কোটি হচ্ছে সুন্দরামের লাভ গুরু। কোটি সুন্দরামকে লাভ টিপস দেয় এবং বিনিময়ে সুন্দরামের টিফিনের টাকাটা মেরে দেয়। তো কোটি বরাবরের মতো সুন্দরামের থেকে 2 টাকা নিয়ে পাশের দোকান থেকে কলা নিয়ে খেতে শুরু করলে একটুর মাঝেই সুন্দরামের মেহবুবার এন্ট্রি হয়। এই কিউট মেয়েটির নাম সুনিতা। তো সুনিতাকে দেখে সুন্দরামের ফেসে খুশি ঢেউ দিয়ে ওঠে। সুনিতা সুন্দরামের সামনে দিয়ে হেঁটে চলে যায় এবং যেতে যেতে পিছন ফিরে কলিজা স্যাট করা একটা লুক দেয়। এটা দেখে সুন্দরাম কোটিকে বলে, আরে ভাই, সে এভাবে শুধু দেখেই যায়, আমার সাথে কখনো কথা বলে না কেন? তখন লাভ গুরু কোটি বলে, শোন, মেয়েরা অনেক লাজুক হয়, এদের বুক ফাটে তবু মুখ ফোটে না, বুঝলি? তো এরপর সুন্দরাম সুনিতার পিছু পিছু স্কুলের দিকে যেতে থাকে। আর সিন কাট হয়। পরের সিনে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে তার বাবার বাইকে উঠতেছে। চাচা দাঁড়ান, আগেই বাইকটা স্টার্ট দিন না, আপনার মেয়েটিকে আগে সবার সাথে পরিচয় করিয়ে দেই। তো এই মেয়েটির নাম ভার্গবী তার বাবার বাইকে করে যাচ্ছে। হঠাৎ দেখে রাস্তায় 3টি গুন্ডা একটা লোককে ধরে মারতেছে। এটা দেখে ভার্গবী বাবাকে থামায় এবং বাইক থেকে নেমে ছেলেগুলোকে ইচ্ছা মতো বকা দেয় এবং যা তা বলে অপমান করা শুরু করে। এটা দেখে ছেলেগুলো তো রাগে সাপের মতো শুধু ফোঁস করতে থাকে। আপনারা বাকি 2 জনকে ভুলে গেলে যান, শুধু এই ছেলের ফেসটা মনে রাখেন, তাহলেই হবে। তো ভার্গবী ছেলেগুলোকে গালি দিতে দিতে চলে যায় আর সিন কাট হয়। পরের সিনে রাজু একটা ফুলের তোড়া এনে রাধা ম্যামকে দেয় এবং তার সাথে পরিচিত হয়। এরপর তারা আরো বেশ কিছু কথা বলে, যার ফলে তারা অনেকটা ফ্রিও হয়ে যায়। সিন কাট হয়ে চলে আসে সেই মদের দোকানে, যেখানে গাড্ডাম কর্মচারী হিসেবে কাজ করে। তো হঠাৎ সেই দোকানের সামনে একটা মেয়ে চলে আসে। মেয়েটির নাম কি তার সামনে গিয়ে জানতে পারবেন। তো মেয়েটিকে দেখে গাড্ডামের দোকান মালিক বলে, গাড্ডাম, মেয়েটি এসেছে। এটা শোনার সাথে সাথে গাড্ডাম যেভাবে ফুরফুরা হয়ে ওঠে তাতে আমরা বুঝতে পারি এটা গাড্ডামের জান পাখি। তো গাড্ডাম মদের একটা বোতল নিয়ে মেয়েটির কাছে যায় এবং মেয়েটিকে সেই বোতলটা দিলে মেয়েটি ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করে গাড্ডামকে দিয়ে চলে যেতে থাকে। তখন গাড্ডাম মেয়েটিকে থামায় এবং বলে, ম্যাম, মদের দাম বেড়েছে, আরো 10 টাকা দিতে হবে।
মেয়েটি আরো 10 টাকা দিয়ে চলে যেতে লাগলে দেখে মদের দোকানে সবাই এভাবে তাকিয়ে আছে। আসলে কারণটা হলো এই মেয়েটি গত 1 বছর হচ্ছে এভাবে মুখ বেঁধে এসে রোজ গাড্ডামের থেকে মদ কিনে নিয়ে যায়, কিন্তু আজও গাড্ডাম মেয়েটির ফেস দেখেনি এবং মেয়েটির গলার ভয়েসও শোনেনি, এবং গাড্ডাম যে মেয়েটিকে ভালোবেসে ফেলেছে এটা মেয়েটিকে আজও বলতে পারেনি। তো গাড্ডামের একটা বন্ধু গাড্ডামকে বলে, ভাই যত তাড়াতাড়ি পারিস মেয়েটিকে প্রপোজ কর, নয়তো হঠাৎ শুনবি মেয়েটির বিয়ে হয়ে গেছে। তখন গাড্ডাম বলে, চেষ্টা তো করতেছি বলার জন্য, দেখি কি হয়। এই বলে গাড্ডাম চলে যেতে লাগলে ছেলেটি গাড্ডামকে আটকায় এবং ফিসফিস করে বলে, আগামীকাল কয়েকজন মিলে একটা পতিতাকে ভাড়া করে আনবো, তোর বাসাটা একটু দেস তো। গাড্ডাম রাজি হতে না চাইলে ছেলেটি বলে, তুইও ফ্রিতে মজা নিতে পারবি। সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি রাজু তার গ্রামের একটা স্টলে চা খাচ্ছে। তো চাওয়ালা রাজুকে বলে, তোমার বয়সী গ্রামের সবাই তো এখন 2-3টা বাচ্চার বাবা হয়ে গিয়েছে, তুমি কোন জন্মে বিয়ে করবে? তখন রাজু লোকটিকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। এটা দেখে পাশের একটা আঙ্কেল টিস করে রাজুকে বলে, তোর বন্দুক ঠিক আছে তো? তখন রাজু খেপে গিয়ে বলে, আজও তো যুদ্ধে নামিনি তাই বলতে পারছি না। সমস্যা নাই, আজ রাতে একবার ফাঁকা গুলি করে কালকে তোকে জানিয়ে দিবনি। তখন লোকটি বলে, আব্বে শালা, ফাঁকা গুলি করেই কি জীবনটা পার করবি নাকি? তাড়াতাড়ি বিয়ে কর। এটা শুনে রাজু রেগে গিয়ে বিড়বিড় করে বলে, শালার কথা শুনে মনে হচ্ছে শালা AK-47 এর মালিক। সিন কাট হয়ে চলে আসে সুন্দরামের স্কুলে। স্কুলে নতুন একটা ম্যাম আসেন এবং সকল ছাত্রছাত্রীর সাথে পরিচিত হতে শুরু করেন। তো সবাই এক এক করে দাঁড়িয়ে তাদের নাম, পছন্দের কালার এবং শখ বলতেছে। এটা দেখে লাভগুরু বলে, কোটি সুন্দরামকে বলে, সুনিতাকে পটানোর একটা টিপস দিব, আমাকে 2 টাকা দিবি? সুন্দরাম রাজি হলে কোটি বলে, সুনিতা তার পছন্দের কালার ও শখ বিষয়ে যা বলবে তোর পালা আসলে তুইও সেগুলোই বলবি, তাহলে দেখবি সুনিতা মুগ্ধ হয়ে যাবে। তো সুনিতার পালা আসলে সুনিতা বলে যে সে পিঙ্ক কালার খুব পছন্দ করে এবং গান শুনতে তার খুব ভালো লাগে। এটা শুনে ম্যামটি সুনিতাকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করে বসে। সুনিতা অনেক ভয় পেয়ে যায়, বাট ম্যামটি অনেক বুঝিয়ে রাজি করে ফেললে সুনিতা গান গাইতে শুরু করে। সুনিতার গানের গলা শুনে সুন্দরাম মুগ্ধ হয়ে সুনিতার গান শুনতে থাকে, কিন্তু সে সামান্য একটু গাওয়ার পরেই থেমে যায়, কারণ গানের বাকি কলি সে ভুলে গিয়েছে। তো সুনিতা চলে যেতেই সুন্দরাম যেই না বলে, হাই ম্যাম, আমার নাম, ঠিক তখনই ক্লাস টাইম শেষ হয়ে যায়। তখন সুন্দরাম কোটির দিকে তাকালে কোটি বলে, ভাই 2 টাকা মেরে খাস না কিন্তু। সিন কাট হয়। রাজুর অফিসে সবাই একত্রে বসে লাঞ্চ করতেছে এবং খাওয়ার ফাঁকে টুকটাক আড্ডা দিচ্ছে। তো রাজু এসে দূরে আলাদা একটা জায়গায় বসলে রাধা ম্যাম রাজুকে তাদের সাথে বসতে বলে। তখন একজন বলে, ম্যাম ও দপ্তরি, সে যেখানে বসেছে ওটাই তার স্থান। এটা শুনে রাধা ম্যাম খেপে যায় এবং রাজুকে তাদের সাথে বসিয়ে দেয়। এরপর আড্ডার মাঝে রাধা নিজের সম্পর্কে বলতে গিয়ে জানান যে তার স্বামী মারা গিয়েছে, তার একটা অনেক বড় মেয়ে আছে, তার নাম আদিতি, আর মেয়েকে নিয়ে সে এখন গাভার কাঞ্চাল গ্রামে থাকে বড় ভাইয়ের বাসায়। এটা শুনে রাজু চমকে গিয়ে বলে, গাভার কাঞ্চাল তো আমার পাশের গ্রাম। তো তারা এভাবে নানা কথা বলতে থাকে এবং সিন কাট হয়। সিন চলে আসে রামুর কাছে। রামু মূর্তি বানানোর জন্য কাদা প্রস্তুত করতেছে। এটা হলো রামুর মহাজন। সোজাভাবে বলতে গেলে রামুর মহাজনটা জুতের নয়, সে রামুকে দিয়ে প্রচুর টাকা কামিয়ে নেয়, বাট রামুকে ঠিক মতো টাকা দেয় না। সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি গাড্ডামের বন্ধুরা পতিতাকে এনেছে। তো একজন রুম থেকে বের হয়ে গাড্ডামকে বলে, যা এবার তোর পালা। গাড্ডাম যেতে রাজি না হলে ছেলেটি জোর করে গাড্ডামকে রুমে ঢুকিয়ে দেয়। গাড্ডাম রুমে ঢুকতেই মেয়েটি বলে, তাড়াতাড়ি কাজ ছাড়ো, আমার আরো ক্লায়েন্ট অপেক্ষা করতেছে। তখন গাড্ডাম বলে, আমি ওসব করব না, কাজ না করলে বন্ধুরা আমাকে টিস করবে, তাই আমি রুমের ভিতর 10 মিনিট এমনি বসে থেকে রুম থেকে বের হয়ে যাব। এটা শুনে মেয়েটি রেগে যায় এবং বলে, এই তোর কোনো শারীরিক প্রবলেম আছে নাকি? থাকলে বল, আমার কাছে ট্যাবলেট আছে। তখন গাড্ডাম বলে, আরে এমন কিছু না, আসলে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। এখন আমি তোমার সাথে এসব করলে তো মেয়েটিকে ধোকা দেওয়া হয়ে যাবে, তাই না? এটা শুনে মেয়েটি তার লাভ স্টোরিটা শুনতে চাইলে গাড্ডাম মেয়েটিকে সব খুলে বলে এবং সাথে এটাও জানায় যে সে মেয়েটিকে আজও প্রপোজ করার সাহস পায়নি।
এটা শুনে মেয়েটি বলে, তুমি কি মদ খাও? গাদ্দাম হ্যাঁ বললে মেয়েটি বলে, 2 প্যাক মদ গিলে সোজা মেয়েটির কাছে যাবে এবং সব বলে দেবে। সিন কাট হয়। রাজু বাহির থেকে এসে বাসায় ঢুকতেছে। এমন সময় একটা দাদি রাজুকে ডাক দিয়ে বলে, একটা জ্যোতিষী বলল আমি নাকি আর 1 বছর অবধি বাঁচবো, তো মরার আগে তোর বিয়েতে নেচে যেতে চাই। এটা শুনে রাজু খেপে গিয়ে বলে, বুড়ি তুই বিয়ে করলেই তো পারিস, আরো তো 1 বছর বেঁচেই থাকবি, প্রতি রাতে স্বামীর সাথে মন ভরে নাচিস। এটা শুনে মহিলাটির মুখ একদম বন্ধ হয়ে যায়। আসলে এই গ্রামের সবাই সারাক্ষণ রাজুর বিয়ে নিয়ে টিস করে, তো তাই এই বিয়ের কথা শুনলেই রাজুর এমন মেজাজ খারাপ হয়ে যায়। সিন কাট হয়। পরের সিনে আমরা ভার্গবীকে দেখতে পাই। তো ভার্গবী তার বান্ধবী অনুর সাথে দেখা করতে আসলে জানতে পারে অনুর কলেজে অশোক নামের একটা ছেলে অনুকে প্রচুর ডিস্টার্ব করে, আর অশোক তার কলেজের প্রিন্সিপালেরই ছেলে, তাই অনু অনেক মানা করার সত্ত্বেও ছেলেটি কথা শোনে না। এটা শুনে ভার্গবী কি যেন ভাবে আর সিন কাট হয়। আমরা দেখি ভার্গবী অনুকে নিয়ে একটা লোকের সাথে দেখা করতে এসেছে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতেছে লোকটি কে? ঠিক এই সেম প্রশ্ন অনু ও ভার্গবীকে করে। তখন ভার্গবী জানায় যে এই লোকটির নাম আম্মুরু। সে এলাকার বড় ভাই টাইপের লোক। একদিন পুলিশ এই লোকটিকে ধাওয়া করেছিল, তখন লোকটি আমাদের বাসায় ঢুকে পড়েছিল। আমি লোকটিকে লুকাতে সাহায্য করলে লোকটি বলেছিল ভবিষ্যতে কোনো দরকার পড়লে আমি যেন তাকে স্মরণ করি, তাই আজকে তার কাছে এসেছি। তো আম্মুরু আসলে ভার্গবী তাকে সব খুলে বলে। তখন আম্মুরু তার ছেলেপেলেদেরকে ডাকে, কিন্তু ছেলেদেরকে দেখেই ভার্গবী চমকে যায়, কারণ এই ছেলেগুলোই সেদিন একটা লোককে মারছিল বলে এদের সাথে ভার্গবীর ঝগড়া হয়েছিল। তো যাই হোক, অনেক কাহিনীর পর তারা মিটমাট হয়। তখন আম্মুরু জোসেফকে সব কাহিনী বুঝিয়ে বলে এবং অনুকে ডিস্টার্ব করা সেই ছেলেটিকে প্যাদানি দিতে পাঠিয়ে দেয়। জোসেফ তার ছেলেপেলে নিয়ে এসে প্রিন্সিপালের ছেলেকে ইচ্ছা মতো প্যাদানি দিতে শুরু করে। তখন পেটানোর পর জোসেফ ছেলেটিকে হুমকি দিয়ে বলে সে যেন নেক্সট টাইম অনুকে আর ডিস্টার্ব না করে। এগুলো দেখে ভার্গবী জোসেফের উপর ইমপ্রেস হয়ে যায় এবং এই উপকারের জন্য খুশি হয়ে একটা পার্টি দিতে চায়। ভার্গবী জোসেফকে একটা রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে বলে আগামীকাল 10টায় যেন তারা সেখানে আসে। এরপর ভার্গবী মিষ্টি করে বাই জানিয়ে সেখান থেকে চলে যায় আর সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি রাধা ম্যামের সাথে বসে সবাই লাঞ্চ করতেছে। তো একটা সহকর্মী ম্যামকে মিষ্টি খেতে বললে ম্যামটি বলে আমার ডায়াবেটিস আছে, আমি মিষ্টি খাই না। এটা শুনে রাজু বলে আমি রোজ সকালে জগিং করি এবং প্রতিদিন নিয়মিত ব্যায়াম করি, আপনিও শুরু করুন, দেখবেন এসব ডায়াবেটিস কিচ্ছু থাকবে না। তখন রাধা ম্যাম বলে করতে তো চাই কিন্তু সময় পাই না। সিন কাট হয়ে চলে আসে রামুর কাছে। রামুর মহাজন রামুকে ঠিকমতো টাকা দেয় না। এটা নিয়ে রামু মহাজনের সাথে কথা বলতে গেলে তাদের মাঝে হাতাহাতি বেঁধে যায় এবং একটা পর্যায়ে মহাজন রামুকে লাথি মেরে তাড়িয়ে দেয়। রামু বাসায় ফিরে বউয়ের গহনা এবং বাড়ির দলিল সবকিছু একজনের কাছে বন্ধক রেখে টাকা নেয়। রাতে রামু ও তার বউ প্ল্যান করে তারা এই টাকা দিয়ে নিজেই মূর্তি বানিয়ে সেগুলো নিজেরাই বিক্রি শুরু করবে। সিন চলে আসে গাদ্দামের মদের দোকানে। গাদ্দাম প্রস্তুতি নিচ্ছে আজকে সে মেয়েটিকে প্রপোজ করেই ছাড়বে। তো মেয়েটি আসলে বরাবরের মতো আজকেও গাদ্দাম মদ নিয়ে গিয়ে মেয়েটিকে দেয়। মেয়েটি টাকা দিয়ে চলে যেতে শুরু করলে গাদ্দাম মেয়েটিকে ফলো করতে শুরু করে। এভাবে অনেকক্ষণ ধরে ফলো করার পর একটা নিরিবিলি জায়গায় এসে মেয়েটিকে প্রপোজ করে দেয়, কিন্তু মেয়েটি কিছু না বলে জাস্ট মিষ্টি একটা হাসি দিয়ে চলে যেতে শুরু করে। তখন গাদ্দাম পিছন থেকে বলে কিছু তো বলে যাও। মেয়েটি বলে ভেবে জানাবো। এরপর আবার গাদ্দাম বলে নামটা তো বলে যাও। মেয়েটি বলে সালেমা। এই বলে মেয়েটি চলেই যাচ্ছিল। গাদ্দাম আবার ডাক দেয়। তখন মেয়েটি কাছে আসলে গাদ্দাম বলে একবার তোমার ফেসটা একটু দেখতে পারি? এটা শুনে মেয়েটি ফেস থেকে কাপড় সরায়। একই, এটা তো সেই পতিতা মেয়েটি। গাদ্দাম তো রীতিমতো শক খেয়ে যায়। তখন মেয়েটি টিস মার্কা একটা হাসি দিয়ে চলে যায় আর সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি রাধা ম্যাম জগিং করতে বের হয়েছে। তো রাজুর সাথে ম্যামটির দেখা হয়ে গেলে তারা দুজনে একসাথে জগিং শুরু করে। রাজু ম্যামকে বেশ কিছু এক্সারসাইজ শেখায় আর সিন কাট হয়। রামু অনেক বড় একটা মূর্তি বানানোর অর্ডার পায়, কিন্তু শর্ত হচ্ছে রামুকে নিজের টাকা দিয়ে মূর্তিটা বানাতে হবে। মূর্তিটি দেখার পর যদি সেটা ভালো লাগে তাহলেই সে টাকা পাবে, নয়তো 1 টাকাও পাবে না।
রামুর কাছে এটি অনেক বড় একটা অফার ছিল, সাথে অনেক বড় রিস্কও ছিল, কারণ রামুকে তার বউয়ের গহনা এবং জমির দলিল বন্ধক রেখে পাওয়া টাকাগুলো সব এটাতে লাগাতে হবে। সিন কাট হয়। পরের দিন সালেমা আবার মদ কিনতে আসলে গাড্ডাম তাকে আবার ফলো করতে শুরু করে। এটা দেখে সালেমা ক্ষেপে গিয়ে বলে, গতকাল আমার চেহারা দেখে পালিয়ে গেলে, আজকে আবার পিছু নিয়েছো কেন? তখন গাড্ডাম বলে, আমি সারা রাত ভেবে সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে মেয়েটি গাড্ডামকে অনেকভাবে এটা বোঝানোর চেষ্টা করে যে সে একজন পতিতা, আবেগের বশে পড়ে তাকে বিয়ে করা গাড্ডামের উচিত হবে না, এর জন্য সমাজে তাকে অনেক অপমান ও কটু কথা শুনতে হবে। কিন্তু গাড্ডাম নাছোড়বান্দা, সে বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাহলে সেদিন তুমি কেন প্রপোজ করার আইডিয়াটা দিয়েছিলে? সালেমা কেঁদে ফেলে এবং বলে, সবাই আমাকে শোয়ার জন্য বলে, কিন্তু আমাকে ভালোবাসে এমনটা কেউ বলেনি, তাই সেই অনুভূতিটা আমি অনুভব করতে চেয়েছিলাম। গাড্ডাম মজা করে বলে, অনুভব করা হয়ে গেছে? সালেমা বলে, হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। এরপর সালেমা আবদার করে বসে, আমার জীবনে কিছু অপূর্ণতা রয়েছে, সেগুলো তোমাকে পূরণ করতে হবে। যেমন দামি একটা রেস্টুরেন্টে বসে তোমার সাথে খাবার খেতে চাই, সিনেমা হলে গিয়ে তোমার কাঁধে মাথা রেখে সিনেমা দেখতে চাই, আরও কিছু স্বপ্ন আছে, সেগুলো পরে বলবো। তুমি আগামীকাল সন্ধ্যা 6টায় চলে এসো আমাকে নিতে। এই বলে তারা বিদায় নিয়ে চলে যেতে শুরু করে। হঠাৎ গাড্ডামের কি যেন মনে পড়ে আর সালেমাকে ডাক দেয়। এরপর গাড্ডাম হাঁটু গেড়ে বসে একটা মদের বোতল ধরে আই লাভ ইউ বলে। এটা দেখে সালেমা হাসলে গাড্ডাম বলে, আমার বন্ধুরা বলল প্রপোজের সময় পছন্দের কিছু একটা উপহার দিতে হয়, তো এই ব্র্যান্ডের মদটি তোমার অনেক পছন্দ, তাই এটা গিফট দিলাম। ওয়াও, কি অস্থির একটা সিন মাইরি। তো সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি রামু বাসাতে পূজার আয়োজন করেছে, যেন তার কাজটা ঠিকভাবে হয় সেই প্রার্থনা করার জন্য। তো সুন্দরাম প্রার্থনায় বলে, প্রভু সুনিতার সাথে আমার একটু বন্ধুত্ব করিয়ে দাও প্লিজ। সিন চলে আসে স্কুলে। আমরা দেখি কোটি সুন্দরামকে বলতেছে, তুই পিঙ্ক কালারের শার্ট পরে এসেছিস কেন? মেয়েরা হাসতেছে। সুন্দরাম বলে, সুনিতা এই রং পছন্দ করে তাই পরেছি। একটুর মাঝেই সেখানে সুনিতা চলে আসে। সুনিতা সুন্দরামকে দেখে বলে, পিঙ্ক কালার আমার খুব পছন্দ, তোমার শার্টটা দারুণ লাগছে। এটা শুনে সুন্দরাম খুশিতে গদগদ হয়ে যায় এবং সুনিতাকে তার টিফিন থেকে নাড়ু খেতে দেয়। তারপর তাদের মাঝে অনেক কথা ও হাসাহাসি চলতে থাকে। সুন্দরাম বলে, তুমি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাম দাওনি কেন? সুনিতা বলে, আমি পুরো গান জানি না, আর গান শুনতে গেলে আমার বাবা বকাঝকা করে। তখন সুন্দরাম বলে, গানের কথাগুলো পেলে তুমি গান গাইতে পারবে? সুনিতা বলে, হ্যাঁ। সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি সুন্দরাম তার কয়েকদিনের টিফিনের টাকা বাঁচিয়ে একটা গানের বই কেনে। এরপর বাসায় ফিরে প্রভুকে ধন্যবাদ দেয়, কারণ আজকে সর্বপ্রথম সুনিতা তার সাথে কথা বলেছে। সিন চলে আসে স্কুলে। সুন্দরাম সুনিতাকে গানের বইটা উপহার দেয়। বইটি পেয়ে সুনিতা সুন্দরামের উপর মহা খুশি হয়ে যায় এবং মিষ্টি করে একটা থ্যাংক ইউ বলে। এটা দেখে কোটি সুন্দরামকে বলে, আরে সুনিতা তো তোকে পছন্দ করতে শুরু করেছে। সিন চলে আসে রাজু ও রাধার কাছে। আমরা দেখি তারা দুজনে একসাথে কোথাও ঘুরতে এসেছে এবং ধীরে ধীরে একে অপরের অনেক কাছে চলে আসতেছে। আসলে মুভিটাতে এদের দুজনের কেমিস্ট্রিটাকে ফুটে তোলার জন্য এদের একসাথে কাটানো অনেক ভালো ভালো মুহূর্ত দেখানো হয়েছে, কিন্তু সেগুলো সব দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি সেগুলো স্কিপ করে যাব। এই জন্য আপনারা প্লিজ এটা ভেবে নেন না যে হঠাৎ এত সহজেই তারা এত কাছে আসলো কেন। তো ওদিকে সুন্দরাম ও সুনিতার মাঝেও বন্ধুত্ব পুরো দমে জমে গিয়েছে। তারা লুকিয়ে লুকিয়ে এখানে সেখানে দেখা করতেছে এবং একসাথে সময় কাটাচ্ছে। সিন চলে আসে জোসেফ ও ভার্গবী জুটির কাছে। মনে আছে, ভার্গবী পার্টি দিতে চেয়েছিল, তো তারা পার্টি দেয়। এরপর ভার্গবী জোসেফকে বলে, জীবনে প্রথম এভাবে কোনো ছেলের সাথে বাহিরে সময় কাটালাম, মুহূর্তটা খুব ভালো লেগেছে, প্লিজ আগামী রবিবার আমাদেরকে সমুদ্র তীরে নিয়ে যাবে প্লিজ। এরপর একটা গান শুরু হয়। গানের ভিতরে সব কয়টি লাভ স্টোরিকে খুব সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তগুলো এক্সপ্লেন করা সম্ভব নয়। গানের শেষের সিনে দেখানো হয় রাধা রাজুকে বলতেছে,
15 বছর হলো আমার স্বামী মারা গিয়েছে, আমার 20 বছরের একটা মেয়েও আছে, এই বয়সে আমার বিয়ে করা ঠিক হবে? রাজু বলে, ম্যাম, আপনার যদি মনে হয় আপনার একজন জীবনসঙ্গী দরকার, তাহলে এখানে ভুলের কিছু নেই। তখন রাধা বলে, তাহলে তুমি বিয়ের জন্য প্রস্তুত তো? এটা শুনে রাজু শক খেয়ে যায় আর সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি জোসেফ ভার্গবীকে নিয়ে আম্মুরুর কাছে এসেছে। তো তারা তাদের রিলেশনের ব্যাপারে আম্মুরুকে বললে আম্মুরু রাজি হয়। সেই সাথে জোসেফকে এসব গুন্ডামি কাজ ছেড়ে ভালো একটা জব করতে পরামর্শ দেয়। এরপর জোসেফ ভার্গবীকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। সিন চলে আসে রাজুর কাছে। আমরা দেখি রাজু তার বন্ধুদেরকে বলতেছে যে রাধা ম্যাম তাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু এই বয়সে সে বিয়ে করলে গ্রামবাসী তো হাসাহাসি করবে। তখন রাজুর বন্ধু বলে, হারামি, এই মেয়ে যে তোর মতো বুড়ো ধামড়াকে বিয়ে করতে চেয়েছে, এটাই তোর ভাগ্য। বিয়েটা করে ফেল, নয়তো সারা জীবন চিরকুমার হয়ে থাকতে হবে। আড্ডা শেষে রাজু মদ খেয়ে বাসায় ফেরার সময় মাতাল হয়ে একটা জায়গায় শুয়ে পড়ে। সকাল হলে আমরা দেখি রাজু বিড়বিড় করে বলতেছে, ম্যাম, আপনার ঠোঁট কিন্তু অনেক সুন্দর। তখন আমরা দেখি পুরো মহল্লার মানুষ অবাক হয়ে কি যেন দেখতেছে। ও কি, এই কাণ্ড! তাহলে চাচা মিয়া মদ গিলে এখানে শুয়ে পড়েছিল? রাজুর বন্ধু এসে রাজুকে ডাক দিলে রাজু ঘুম থেকে উঠে এই পরিস্থিতি দেখে লজ্জায় সোজা নিজের ঘরের দিকে দৌড় দেয়। পরের দিন গ্রামে এটা নিয়ে সালিশ বসে। সালিশের সবাই রাজুকে এটা বলে গালিগালাজ করতে থাকে যে, তোর বয়স হয়ে গেছে তো তুই বিয়ে করিস না কেন? তুই বিয়ে করবি না আর গ্রামে এসব তামাশা করে বেড়াবি, এগুলো আমরা মেনে নিব? সেই সাথে কিছু লোক তো এটাও বলে রাজুকে অপবাদ দিতে থাকে যে সে খোঁজা, তার কোনো পুরুষত্ব নেই, তাই সে বিয়ে করে না। তখন রাজু খেপে গেলে একজন বলে, দেখ ভাই, এভাবে চলতে থাকলে গ্রামের লোকজন তোকে গ্রাম ছাড়া করবে, তাই তুই বিয়ে করে দেখা, তাহলেই প্রমাণ হয়ে যাবে তুই খোঁজা নোস। সিন কাট হয়। সালিশ থেকে ফিরে রাজুর বন্ধুরা রাজুকে বলে, এখনো সময় আছে, রাধা ম্যামের মত পাল্টে যাওয়ার আগেই ম্যামকে বিয়ে করে ফেল। ঠিক তখনই রাজুর ফোনে রাধা ম্যামের কল আসে। তখন রাজুর বন্ধুরা কলটা রিসিভ করে বিয়ের ব্যাপারে কথা বলতে বলে, বাট রাজু রাজি হয় না। তখন একজন দুম করে রাজুর ফোনটা কেড়ে নেয় এবং কলটা রিসিভ করে জানায় যে রাজু বিয়ে করতে প্রস্তুত। সিন চলে আসে রাধার কাছে। রাধা তার বিয়ের ব্যাপারে তার মেয়ে আদিতিকে জানায়। যদিও প্রথম দিকে আদিতি মানতে চায় না, বাট ভালোভাবে বোঝালে আদিতি বলে, আগে আমি ওনার সাথে একা দেখা করতে চাই। সিন কাট হয়। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, ভার্গবী হিন্দু বাট জোসেফ খ্রিস্টান। তো ভার্গবী জোসেফের সাথে খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠানে আসে। ভার্গবীর বাবাও কি যেন একটা কাজে সেই এলাকাতে যায় এবং ভার্গবীকে জোসেফের সাথে দেখে ফেলে। সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি আদিতি রাজুর সাথে দেখা করেছে। তো আদিতি রাজুর সম্পর্কে সবকিছু শোনে এবং রাজুকে পরীক্ষা করার জন্য নানা রকম প্রশ্ন করে। তার মাঝে উল্লেখযোগ্য হলো, আদিতি বলে, আমার মা অনেক টাকা স্যালারি পায়, তো আপনি যে আমার মাকে টাকার লোভে বিয়ে করছেন না বা প্রতারণা করবেন না, তার কি গ্যারান্টি আছে? তখন রাজু হেসে জবাব দেয়, দেখো মা, আমি যুবক নই যে প্রতারণা করব। আমার বয়স 50 বছর। এই বয়সের কেউ বিয়ে করার মানেই হলো তার একজন জীবনসঙ্গী প্রয়োজন, আর কিছু না। এটা শুনে আদিতি ইমপ্রেস হয়ে যায় এবং বিয়ে দিতে রাজি হয়। সিন চলে আসে ভার্গবীর কাছে। ওই যে ভার্গবীর বাবা ভার্গবীকে খ্রিস্টান ছেলের সাথে দেখে ফেলেছে, সেটা নিয়ে ভার্গবীকে বকাঝকা শুরু করে। তখন ভার্গবী রেগে গিয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। ব্যাস, ভার্গবীর বাবা ঠাটিয়ে একটা মেরে দেয়। তারপর অনেক কাহিনী হয়ে যায় এবং শেষমেশ ভার্গবীর বাবা বলে, তুই ওই ছেলেকে বিয়ে করলে আমি আত্মহত্যা করব, বলে দিলাম। সিন কাট হয়। জোসেফ চাকরি খোঁজা নিয়ে টেনশন করতেছে। এটা দেখে তার সহপাঠী বলে, চিন্তা করিস না, আম্মুরু তোর জন্য একটা জব ঠিক করেছে। আরাকুতে ভাইয়ের পরিচিত একজনের কটেজ আছে, ওনার ব্যবসা দেখাশোনা করার কাজে তোকে লাগিয়ে দিবে। 2-3 দিনের মাঝেই তোকে যেতে হবে, তৈরি থাকিস। এই বলে ছেলেটি চলে গেলে আরেকজন বলে, খুশির খবরটি ভার্গবীকে জানা। তখন জোসেফ বলে, ওর পরীক্ষা চলতেছে, তাই এই মাসে দেখা করতে বা কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে নিষেধ করেছে। তাই ভাবতেছি ওকে না বলেই চাকরিতে জয়েন করব।
তারপর বেতন হাতে পেলে ওর সাথে দেখা করে সারপ্রাইজ দিব, ও অনেক খুশি হবে। এই বলে জোসেফ ভার্গবীর কথা ভাবতে লাগে আর সিন কাট হয়ে চলে আসে সুন্দরামের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমরা দেখি সুনিতা মঞ্চে উঠে গান গাচ্ছে আর সুন্দরাম মঞ্চের সামনে দাঁড়িয়ে থেকে মুগ্ধ হয়ে সুনিতার গান শুনতেছে। সুনিতার বাবা সেখান দিয়ে যাচ্ছিল, সে পাশের নাস্তার দোকানে সোডা নেওয়ার জন্য থামলে শুনতে পায় মাইকে কেউ গান গাচ্ছে। সুনিতার বাবা গানের গলা শুনে চিনতে পারে এটা সুনিতার গলা, আর সুনিতার বাবা তো গান গাওয়া মোটেও পছন্দ করে না, তাই যা হওয়ার তাই হয়। সুনিতা স্টেজ থেকে নামতেই সুনিতার বাবা সুনিতাকে কষিয়ে থাপ্পড় মারে এবং বলে, তোকে গান গাইতে বারণ করছি না? স্কুলের ম্যামরা এটার প্রতিবাদ করলে সুনিতার বাবা রেগে গিয়ে সুনিতাকে আবার থাপ্পড় মারে এবং টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যেতে লাগে। তখন যেতে যেতে সুনিতা এমন ভাবে সুন্দরামের দিকে তাকায়। কি একটা সিন মাইরি। সিন চলে আসে রাধার কাছে। আমরা দেখি রাধার ভাই রাধাকে খুবই বাজে ভাষায় গালিগালাজ করতেছে এবং বিয়ে করলে মেরে ফেলবে এমন হুমকি দিচ্ছে। অর্থাৎ রাধার ভাই রাধার বিয়ে করার ব্যাপারে মোটেও রাজি না। সিন কাট হয়। আমরা দেখি রাতের বেলা গাড্ডাম সালেমার বস্তিতে এসে সালেমাকে ডাকতেছে। সালেমা দরজা খুলে গাড্ডামকে দেখে চমকে যায়। এরপর গাড্ডামকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এত রাতে কি জন্য এসেছো? তখন গাড্ডাম বলে, তোমার সাথে বসে মদ খেতে এসেছি। এটা শুনে সালেমা বলে, আমি ভাবলাম অন্য কিছুর জন্য এসেছো নাকি। তখন গাড্ডাম বলে, বিয়ের পরে ওসব করব। এটা শুনে সালেমা হেসে দেয়। এরপর আমরা দেখি তারা দুজনে ছাদে বসে মদ খাচ্ছে। তো মদ খেতে খেতে গাড্ডাম বলে, তুমি অনেক দিন থেকে দোকানে মদ কিনতে আসোনি কেন? জানো না তোমার এই চোখ দুটো না দেখলে আমি অস্থির হয়ে যাই? এটা শুনে সালেমার চোখে জল চলে আসে এবং সালেমা আবেগী হয়ে গাড্ডামের গালে একটা চুমু দেয়। সিন কাট হয়। জোসেফ চাকরিতে চলে যায়। ওদিকে সেদিনের ওই ঘটনার পর থেকে সুনিতা আর স্কুলে আসছে না। এটা দেখে সুন্দরামের মন খারাপ হয়। স্কুল ছুটি হতেই সুন্দরাম সুনিতার বাসার সামনে গিয়ে উকিঝুঁকি করে, কিন্তু সুনিতার কোনো সাড়া পায় না। বাসায় ফিরে সুন্দরাম উদাস হয়ে বসে থাকে আর সুনিতার কথাই ভাবতে লাগে। এরপর সুন্দরাম প্রতিদিন সুনিতার বাসার সামনে ঘুরঘুর করে, বাট সুনিতার কোনো খোঁজ মেলে না। তখন সুন্দরাম বাসায় ফিরে তার বাবার বানানো মূর্তির সামনে দাঁড়িয়ে বলে, ঈশ্বর, সুনিতা স্কুলে আসছে না কেন? প্লিজ আগামীকাল সুনিতা যেন স্কুলে আসে সেই ব্যবস্থা করে দিও। পরের সিনে আমরা দেখি গাড্ডাম ও সালেমা কাজী অফিসে এসে কথা বলতেছে। কাজী বলে, 16 তারিখ সকাল 10টায় তোমাদের বিয়ে হবে, তোমরা প্রস্তুতি নাও। এদিকে জোসেফ মাস শেষে স্যালারি পেয়ে খুশি হয়ে বাসায় ফিরতেছে ভার্গবীর সাথে দেখা করার জন্য। সিন আবার চলে আসে সুন্দরামের কাছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করার পরেও সুনিতা স্কুলে আসছে না। সুন্দরাম আবার সুনিতার বাসার সামনে ঘুরঘুর করতে শুরু করে দেয়। পরের সিনে আমরা দেখি ভার্গবী আম্মুরুর কাছে এসে বলতেছে, আমি জোসেফকে বিয়ে করলে আমার বাবা আত্মহত্যা করবে বলেছে এবং আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে। আমি আমার বাবার অবাধ্য হয়ে কখনো কিছু করতে পারবো না, তাই আমার কিছু করার নাই। আজকে সন্ধ্যায় আমার বিয়ে। এই বলে ভার্গবী সেখান থেকে চলে আসতে লাগলে আম্মুরু পিছন থেকে বলে, ওর সাথে বিয়ে দিতে তোমার বাবার সমস্যা কি? জবাবে ভার্গবী বলে, ধর্ম। এটা শুনে আম্মুরু একদম নির্বাক হয়ে যায় আর সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি কিছু মুসলিম লোক রাতের বেলা সালেমার রাস্তা আটকায় এবং সালেমাকে বলে, তুমি প্রায় গান্ধীনগর কেন যাও? সালেমা বলে, তাতে আপনাদের কি? তখন একজন বলে, তুই মুসলিম মেয়ে হয়ে পতিতাবৃত্তি করিস কেন? তোর লজ্জা করে না? তখন সালেমার সাথে লোকগুলোর কথা কাটাকাটি শুরু হলে একজন সালেমাকে জোরে একটা থাপ্পড় মেরে ফেলে দেয় আর সিন কাট হয়। আমরা দেখি সকালে গাড্ডাম ক্লিন শেভ করে একদম ফিটফাট হয়ে সালেমাকে নিতে এসেছে, কারণ আজকে তাদের বিয়ের ডেট। কিন্তু গাড্ডাম সালেমার রুমে ঢোকার পর কি যেন দেখে শক খেয়ে যায় এবং বাহিরে বের হয়ে এসে এভাবে ভেঙে পড়ে। আসলে গাড্ডাম রুমে সালেমার লাশ দেখতে পেয়েছে, মানে রাতে ওই লোকগুলো সালেমাকে মেরে ফেলেছে। সালেমাকে কবর দেওয়া হলে গাড্ডাম কবরের পাশে বসে কাঁদতে লাগে আর সিন কাট হয়। জোসেফ ফিরে এসে আম্মুরুকে মিষ্টি খাওয়ায় এবং বলে, ভাই প্রথম স্যালারি পেয়েছি, আমি অনেক খুশি। এই বলে সে উঠে যেতে লাগলে আম্মুরু বলে, কোথায় যাচ্ছিস?
তখন জোসেফ বলে, ভার্গবীর সাথে দেখা করে আসি, অনেক দিন হলো ওকে দেখিনি, আর আমার প্রথম স্যালারি থেকে ওর জন্য কিছু উপহার কিনে এনেছি, এগুলো পেলে সে অনেক খুশি হবে। এটা শুনে আম্মুরু কি বলবে বুঝতে পারে না। আম্মুরু অনেক কষ্টে বলে ফেলে যে ভার্গবী বিয়ে করে ফেলেছে। এটা শুনতেই তো জোসেফের মাথায় আকাশ ভেঙে পড়ে। ছেলেটি নতুন একটা জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল, এক নিমিষেই সব শেষ হয়ে গেল। সিন কাট হয়। আমরা দেখি সুন্দরাম সুনিতার বাসায় গিয়ে সুনিতার বাবাকে জিজ্ঞেস করতেছে, সুনিতা বাসায় আছে? তখন সুনিতার বাবা বলে, কি দরকার? সুন্দরাম বলে, ওর সমাজবিজ্ঞান নোটটা একটু নিতে এসেছি। এটা শুনে সুনিতার বাবা ভিতরে গেলে সুন্দরাম খুশি হয়ে যায়। সে ভাবে, যাক, এবার সুনিতার নোট নিয়ে বাহিরে আসবে, ওকে এক নজর দেখতে পাবো। কিন্তু সুনিতার বাবাই নোট নিয়ে এসে সুন্দরামকে দিলে সুন্দরাম বলে, আঙ্কেল, সুনিতা বাড়িতে নেই। তখন সুনিতার বাবা বলে, ওকে দিল্লিতে ভর্তি করে দিয়েছি, ওর পড়াশোনা শেষ হওয়া অবধি দিল্লিতেই হোস্টেলে থাকবে। এগুলো শুনে তো সুন্দরামের ফেসে কালো অন্ধকার নেমে আসে। সে আর কোনোদিন সুনিতাকে দেখতে পাবে না, এটা সে যেন কিছুতেই মানতে পারছে না। সে রেগে মেগে সাইকেল নিয়ে ছুটতে লাগে। হয়তো সে আবেগের বশে সাইকেল নিয়েই দিল্লিতে যেতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ সে পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে রাগের মাথায় বড় একটা পাথর নিয়ে সাইকেলটাকেই ভাঙতে শুরু করে। ঠিক তখনই তার সামনে দিয়ে কিছু লোক মূর্তি নিয়ে যাচ্ছিল। মূর্তিটিকে দেখে তার রাগ আরো বেড়ে যায়, কারণ সে এই মূর্তির কাছেই প্রার্থনা করেছিল সুনিতাকে পাওয়ার জন্য। সিন চলে আসে রামুর কাছে। রামুর বউ রামুকে বলতেছে, আগামীকাল তোমার মূর্তিটার টাকা পেয়ে গেলে নতুন কাপড় কিনতে মার্কেটে যাব। তখন আমরা খেয়াল করি রামুকেও অনেক খুশি দেখাচ্ছে, আর খুশি হওয়ারই কথা। রাতটা পোহালেই সে অনেক টাকা পেয়ে যাবে, যেগুলো দিয়ে সে তার বন্ধক রাখা সম্পদগুলো ফেরাতে পারবে। তো রামু বলে, সুন্দরাম কোথায়? তখন সুন্দরামের মা বলে, জানি না, মনে হয় বাহিরে আছে। সিন চলে আসে সুন্দরামের কাছে। আমরা দেখি সুন্দরাম তার বাবার বানানো মূর্তির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতেছে, তোমার কাছে কত করে প্রার্থনা করেছিলাম আমাদের দুজনকে চিরসাথী করে দেওয়ার, তাহলে তুমি আমাদের দুজনকে আলাদা করে দিলে কেন? এই বলে ক্ষেপে গিয়ে সুন্দরাম মূর্তিটিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অনেক চেষ্টা করে, বাট কাজ হয় না। তখন সে মূর্তিটিকে পাথর ছুঁড়ে মারতে লাগে, আর সিন কাট হয়। পরের দিন সকালে মন্দিরের লোকেরা আসে রামুর বানানো মূর্তিটি দেখে পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার জন্য, বাট তারা দেখে মূর্তিটির এই অবস্থা। আর যেহেতু এটা চুক্তি হয়েছিল যে মূর্তিটি বানানোর পর দেখে ভালো লাগলে টাকা দেবে, নয়তো 1 টাকাও দিবে না, তাই রামু তার মূর্তির এই অবস্থা দেখে কেঁদে ফেলে। তখন লোকগুলো হুমকি দিয়ে বলে, বিকেলের মাঝে মূর্তিটি ঠিক করে দিতে না পারলে 1 পয়সাও দিব না। রামু বিকেলের মাঝে মূর্তিটিকে মেরামত করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পারে না। তখন লোকগুলো রামুকে কোনো টাকা না দিয়েই চলে যায়। বেচারা রামু বাসায় ফিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই সিনটা দেখে আমার চোখে জল চলে এসেছিল। এদিকে রাধার ভাই রাধাকে কিছুতেই বিয়ে দিতে রাজি না। এটা দেখে আদিতি রাজুকে কল করে বলে, আমার মাকে যদি সত্যিই ভালোবেসে থাকেন তো মাকে নিয়ে পালিয়ে যান। এটা শুনে রাজু তো শকড খেয়ে যায় এবং বলে, কি সব বাজে বাজে বলছো? এই বয়সে এসব করলে লোকে কি বলবে? আদিতি বুঝতে পারে এভাবে বলে কাজ হবে না, তাই সে রাজুকে খেপানোর জন্য বলে, এই জন্যই লোকে আপনাকে খোঁজা বলে, আপনার বিয়ে করার ক্ষমতাই নাই। ব্যাস, আগুনে ঘি পড়ে যায়। রাজু প্রচুর ক্ষেপে যায়। তখন আদিতি আরো হিট দিয়ে বলে, সত্যিকারের পুরুষ হয়ে থাকলে মাকে পালিয়ে নিয়ে গিয়ে দেখান দেখি, আপনাকে সারা জীবন বাপ বলে ডাকবো। ব্যাস, কাজ হয়ে যায়। রাজু ক্ষেপে গিয়ে বলে, আমাকে চ্যালেঞ্জ করছো? আজকেই তোমার মাকে তুলে এনে বিয়ে করব, দেখি কে ঠাকাই। সিন কাট হয়। রাজু আর রাধার গ্রাম তো পাশাপাশি, অর্থাৎ রাস্তার এপাশ ওপাশ। তো রাজু রেগে মেগে রাধার কাছে যাচ্ছে, পাশের গ্রামে ঢুকতেছে। এটা তার বন্ধু দেখে ফেলে। রাজু রাধার বাসার পিছনে পৌঁছালে আদিতি তার মাকে জানালা দিয়ে পালিয়ে দেয়। রাজু রাধাকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। রাধার পালানোর খবরটা জানাজানি হলে ওই গ্রামের লোকেরা রাজুকে ধাওয়া করে। রাজু প্রায় তার গ্রামের কাছে চলে এসেছে, জাস্ট রাস্তাটা পার হওয়া বাকি, কিন্তু ট্রেন আসার কারণে তারা আর পার হতে পারে না। এদিকে গ্রামের লোকেরা এসে তাদেরকে গণধোলাই দিতে শুরু করে। এই বুঝি রাজুকে মেরে ফেললো।
হঠাৎ ছেলেগুলো কি যেন দেখে রাজুকে পেটানো বন্ধ করে দেয়। ক্যামেরা ফোকাস সেদিকে গেলে আমরা দেখি রাজুর বন্ধু পুরো গ্রামের লোকদেরকে নিয়ে চলে এসেছে রাজুকে রক্ষা করার জন্য। এটা দেখে ছেলেগুলো ভয়ে পালিয়ে যায় আর সিন কাট হয়ে চলে আসে সোজা বাসর রাতে। যাক, চাচা মিয়াই খেল দেখালো। তো রাজু দূরে বসে আছে। এটা দেখে রাধা রাজুকে কাছে ডাকলে রাজু বলে, জীবনে প্রথমবার বিয়ে করলাম তো তাই লজ্জা লাগতেছে। তখন রাধা বলে, আমার অবশ্য পূর্ব অভিজ্ঞতা আছে, আমি কি হেল্প করতে পারি? এই বলে রাধাই রাজুর কাছে আসে আর স্ক্রিন অন্ধকার হয়ে যায়। তারপর কি হয় জানি না। স্ক্রিনে আলো আসলে আমরা দেখি রাধা ও রাজু খোশ গল্প করতেছে। তো রাধা বলে, আচ্ছা আমি একটা প্রশ্ন করব, মন খারাপ করবেন না তো? রাজু বলে, না বলো। তখন রাধা বলে, আপনি এতদিন বিয়ে করেননি কেন? রাজু বলে, আসলে এর পিছনে অনেক ঘটনা আছে। রাধা বলে, কারোর প্রেমে টেমে পড়েছিলেন নাকি? তখন রাজু বলে, হ্যাঁ পড়েছিলাম। স্কুল লাইফে সুনিতা নামের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, খুব সুন্দরী ছিল, কিন্তু তাকে হারিয়ে ফেললাম। 23 বছর বয়সে ভার্গবী নামের একটা ব্রাহ্মণ মেয়ের প্রেমে পড়েছিলাম, কিন্তু তার বাবা জোর করে তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিল। 33 বছর বয়সে ভবঘুরের সময়ে সালিমা নামের এক মুসলিম মেয়ের প্রেমে পড়েছিলাম, কেউ তাকে খুন করলো, কেন বা কিভাবে করলো সেই রহস্যটা আজও উন্মোচন করতে পারেনি। তারপর জীবনের শেষ পর্যায়ে এসে তোমাকে দেখে প্রেমে পড়লাম, ভেবেছিলাম এবারও এমনই কিছু একটা ঘটবে, কিন্তু সৌভাগ্যক্রমে তোমাকে পেয়ে গেলাম। তো তারা কথা বলতেছে, হঠাৎ কারেন্ট চলে যায়। তখন রাজু তার বন্ধুকে কল করে। রাজুর কল আসা দেখে একজন বলে, এই সবাই চুপ কর। রাজু জং ধরা বন্দুক দিয়ে কিভাবে যুদ্ধ করলো সেটা বলার জন্য মনে হয় কল দিয়েছে। বন্ধুটি কল রিসিভ করতেই রাজু বলে, কারেন্ট চলে গিয়েছে, জেনারেটর লাগাতো। তখন বন্ধুটি বলে, আমি তোর বন্ধু হতে পারি, বাট মাগনা জেনারেটর দিতে পারবো না। বন্ধু হিসেবে 30% ডিসকাউন্ট বাদ দিলেও 2000 টাকা লাগবে। এটা শুনে রাজু বলে, ছোটবেলায় তো 2 টাকা চাইতিস আর এখন 2000 টাকা চাচ্ছিস, হতচ্ছাড়া। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে শরম কিসের? আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে যে দৌড় দেন, এভাবে আর কতদিন? সাবস্ক্রাইব করে নেন তো। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, বাই বাই।